Assalamu alaikum viewers, welcome to Shanisha's Duo Diary. Happy birthday, Shubhra. এক হেমন্তের পরন্ত বিকালে সেপ্টেম্বরের শেষ সময় আমরা রওনা দিচ্ছি এক নতুন উদ্যোগে সবুজদার জন্মদিন উপলক্ষে। আর আমি আর পরাণ যাচ্ছি হচ্ছে চাষারা, যেখানে সবুজদার জন্মদিনের আয়োজন ছিল। আর এখানটায় না গেলেই নয়, তো এই ইভেন্টটা আমাদের অংশগ্রহণ করারই ছিল, তো অংশগ্রহণ করতে যাচ্ছি। কিছু মানুষ ভক্তির থাকে, তাদের কথাটা মনে রাখতে হয় আজীবন। সবুজদার জন্য নিয়েছি একটা কাস্টমাইজ গিফট, সেটা হচ্ছে আপনারা আমার ঘরে প্রতি মুহূর্তে দেখতে পান। এটা সবুজদার জন্য স্পেশাল। আমাদের সাথে যাচ্ছে জিহাদ, সাথে ছিল ফুল। আর এই দেখেন রাস্তার অবস্থা, পানি জমে গেছে। যেহেতু অল্প সময় নারায়ণগঞ্জে পৌঁছাতে হবে, অনুষ্ঠান শুরু বিকাল থেকে, কিন্তু অলরেডি এখানে সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারতেছেন। আমরা ফুটওভার ব্রিজের উপর, আমরা 3 জন। আর অল্প সময় নারায়ণগঞ্জ পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে ট্রেন ধরতে হবে, যেটা সব থেকে স্বল্প সময়ে আপনাকে ঢাকা শহর থেকে নারায়ণগঞ্জে নিয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি, জিহাদ আর পরাণ 3 জনে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের ফেভারিট, আমরা জিহাদের দুধ চা আর সাথে কিছু বাদাম নিয়ে। ঠিক আছে, কমলাপুর রেল স্টেশনের আমার সবথেকে বেশি ভালো লাগে এই শহরতলি প্ল্যাটফর্মটা, যেটা নারায়ণগঞ্জে যায় মূলত। এখন বর্তমানে এখান থেকে অনেক আন্তনগর ট্রেনও ছাড়ে শহরতলি প্ল্যাটফর্ম থেকে, কিন্তু মূলত এই প্ল্যাটফর্মটা অসাধারণ সুন্দর, অন্যগুলোর থেকে ইউনিক। আর এই স্টেশন, আপনি যদি কমলাপুর রেল স্টেশন অবশ্যই শহরতলি প্ল্যাটফর্মটা ঘুরতে আসবেন। এটা এখন আরও আপডেট করছে, চারপাশে আরও সুন্দর করে তুলে ধরছে। এটা হচ্ছে কখন কোন ট্রেন আসতেছে সেটার ব্যানার। আমার জিহু, যার মোবাইল দেখলে সোয়াগ মোড দিতে মন চায় ক্যামেরা দেখলে। আমার পরাণ চুপ করে দাঁড়িয়ে আছে। আমরা সবাই স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো এই যে চারপাশের অবস্থা, জিহাদ গল্প করতেছিল, আমরা একটু বসছিলাম। ট্রেনে করে আমরা এসে নামলাম নারায়ণগঞ্জ বন্দর স্টেশনে। সেখান থেকে নৌকায় করে আমরা পৌঁছে যাচ্ছি নদীর ওপারে। কোথায় যাচ্ছি এবং পুরো পার্টিটা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই সেই বহুল আলোচিত সমালোচিত শীতলক্ষ্যা নদী, নারায়ণগঞ্জের উপর থেকে বয়ে যাওয়া নদী, যে নদী নিয়ে আসে প্রচুর আলোচনা, প্রচুর অপরাধের কারখানা। যাই হোক, অনেক মানুষের লাশের সাক্ষী এই পানিতে মিশে আছে, বা রক্তের ফোঁটা এই পানিতে মিশে আছে, যেটা বলতে আপনার রিল্যাক্স বোধ হয়। যাকে এসব আমরা বাদ দিই, আমরা যাচ্ছি একটা ভালো দিন উদযাপন করতে। সবুজদা তার অনুষ্ঠানটা রাখছে অনেক দূর। তো আমরা নদী পার হচ্ছিলাম। আমি অনেক দিন পর, বলা যায় জীবনে প্রথমবার গলুই নৌকায় বসছি। গলুইওয়ালা নৌকায় আমি এর আগে কখনো বসিনি। তো আমার বসে খুব ভালো লাগছিলাম, অনেকগুলো ছবি টবি তুলছি, বাট বেশি ভালো আসেনি। আর এই যে চারপাশ, পুরোটা নদীর চারপাশ ঘিরে নারায়ণগঞ্জের শহরের নিয়ন আলো, আর তার মাঝে নদীতে আমরা ঘুরছি। জিনিসটা দেখতে আসলে অসাধারণ। এরপর আমরা নদী পার হয়ে রওনা দিলাম হচ্ছে সাবদির দিকে। মেইনলি সবুজদার বার্থডে পার্টির যে ফাংশনটা, এটা যেখানটা রাখা হয়েছে সেটা ছিল সাবদিতে। যাই হোক, এইখানের মানে ভ্রমণ যাত্রাটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। সবচেয়ে মজাদার ছিল লাস্টে ফেরার পথটা। মজাদার বলা যায় না, মানুষের জীবনে এরকম অভিজ্ঞতাও থাকার দরকার বলতে পারি, আবার বলা যায় যে শত্রুরও এরকম অভিজ্ঞতা না হোক। ফিরতি পথটা ছিল খুবই ডেঞ্জারাস, জানতে হলে পুরো ব্লগ দেখতে হবে। কেবল তো যাচ্ছি, তখন বাজে রাত 8টা। সবুজদা বারবার ফোন দিচ্ছে যে সে আমাদের জন্য কেক না কেটে বসে আছে। যে মানুষটা এতটুকু প্রায়োরিটি দেয়, সেই মানুষটাকে প্রায়োরিটি দেওয়াটাই কর্তব্য। আসলে জীবনে প্রায়োরিটাইজ করার মানুষও খুব কম থাকে। আপনাকে যে মূল্যায়ন করে, সে আপনার সকল ব্যস্ততার ফাঁকে মূল্যায়ন পাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সবুজদা আমাদের থেকে বয়সে অনেক বড় হওয়া সত্ত্বেও সবুজদা আমাদের অনেক সম্মান করে, স্নেহ করে, আর আমরা তাকে পর্যাপ্ত সম্মান দেওয়ার চেষ্টা করি। এরপর যে এরিয়ায় গেলাম, সেই এরিয়ায় কয়েকটা দোকানপাট ছাড়া, মানে চারপাশটা ঘুটঘুটে সমসমে অন্ধকার। দেখেন, মসজিদ বলেন, মন্দির বলেন, আশপাশ যা দেখবেন, মানে একদম ভয়াবহ অন্ধকার আর পুরো গ্রাম্য পরিবেশ। মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এই মুহূর্তটা।
মনা চেয়ারম্যান গজারিয়া তাই না? এটা কি অনুষ্ঠান কথাতে দাওয়াত করা হয়েছে? আমরা কাশ্মীর রেস্টুরেন্টে এসে নামলাম। এখানে খুব ফেমাস, ব্রহ্মপুত্রের পাড়ে একদম। এসেই দাদার সাথে দেখা, দাদারে উইশ করা, এরপর কিছু ছবি তুলতে। পরিবেশটা অসাধারণ ছিল। এটা ছিল গজারিয়ার ভিতর, ব্রহ্মপুত্রের একদম পাড়ে রেস্টুরেন্টটা। দাদা এর ভিতরেও নিজের বার্থডের মতো পুরো খেয়াল নিচ্ছে, কে আসছে কে আসে নাই, কার সাথে ছবি তোলা হয়েছে কার সাথে হয় নাই। এখানে বাবলি আপু কেক নামা ছিল, দাদার জন্য একজন একটা কেক গিফট করছে, আর দাদা যেটা আনছে অনুষ্ঠানের জন্য 2টো কেকই কাটা হলো। দাদার পার্টিটাও দাদা সম্পূর্ণ নিজে আয়োজন করছে। তারপরে নিজে সেজে গুজে পুরো ফিটফাট হয়ে খুশি মনে নিজের জন্মদিন উদযাপন করতেছে। তার মধ্যেও কে আসছে, কোন মেহমানকে কতটুকু প্রায়োরিটাইজ করা হলো, কাকে দেওয়া হলো না সুযোগ, সবার সাথে দেখা করতেছে। এমন কোনো মানুষ নাই যে বলবে যে না সবুজ আমার সাথে ইগনোরেন্স দেখা যায়। ছেলেরা মেয়েরা আলাদা আলাদা করে কমিউনিটি করে দাদার সাথে ছবি তুললো। এরপর কেক কাটার সময় সবাই মিলে দাদাকে মজা করে খুশি হয়ে কেক খাওয়াচ্ছিল। দাদা এর মধ্যে ঘামতেছিল, তারপরেও করতেছিল। আর দাদা একজন সংস্কৃত মনা ব্যক্তি হওয়ার জন্য এবং সাংস্কৃতিক অঙ্গনে তার পরিচিতি থাকার জন্য বিভিন্ন কমিউনিটির লোক এখানে আছে। এই জন্য সবাই সবাইকে চেনে এমন না, সবাই সবার পরিচিত না। ক্যামেরাটা অফ করে দিলে দেখবো আবার ফুটাইছে। আই হাই রে, কি হয়েছে তুমি জানো নাই তো? তোমরা উঠটা আবার নিচে নেমে গেছে, না পুরো ফুটছে। যাক, অনুষ্ঠানের শেষ মুহূর্তে তখনও সবাই সেলফি তোলায় ব্যস্ত, নিচে খাবার দাবারের আয়োজন করা হচ্ছে। বাট পরিবেশটা এতটা অসাধারণ, আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন আপনারা চাইলে আশেপাশে যে কেউ এই কাশ্মীর রেস্টুরেন্টটা বুক করতে পারেন নিজেদের অনুষ্ঠানের জন্য। ছোটোখাটো প্রাইভেট একটা অনুষ্ঠান হয়ে যাবে, আপনার আর আপনার কমিউনিটি ছাড়া কেউ থাকবে না আপনাকে ডিস্টার্ব করার জন্য। যদি অনুষ্ঠানটা বিকাল বিকাল করা হয় তাহলে নদীর পরিবেশ আপনাকে আসলেই মনোমুগ্ধকর একটা মুহূর্ত, আপনার স্মৃতিতে থাকার মতো একটা মুহূর্ত দিবে। এবার ডিনারের পালা, যেহেতু আমরা ঢাকা ফেরত যাব এই জন্য সবাই নিচে ডিনারের জন্য চলে গেছিলো। তারপর উপরে এসে দেখলাম উপরটা আরও বেশি নিরিবিলি লাগতেছে। আর আপনি পিছনে যত দূর দেখতেছেন এটা ব্রহ্মপুত্র নদী, পানির রঙও কালো আর চারপাশটা অন্ধকার পুরো কালোর ভিতর। খাবার চলে আসছে, খাবারে ছিল সেট মেনু, চিকেন আর পোলাও। তো এই যে আমাদের দাদার কমিউনিটিতে একটু পরিচিত যে ব্যক্তিগুলো তাদের সাথে বসেই খাবার দাবারের সিস্টেম, এবং যারা আমরা চলে যাব খুব দ্রুত
অনুষ্ঠানে। আর আমাদের দাদা এইখানেও এসে সবাইকে টেবিলে সবাই ঠিকমতো খাবার পাইছে কিনা, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, সবাই ঠিকমতো খাচ্ছে কিনা, এই সকল দিকে খেয়াল। এর মাঝখানে দাদার সাথে বিদায়ের পর্বগুলো নেওয়া হয়নি ব্লগে, এক্সট্রিমলি সরি। আসলে সব মুভমেন্ট ব্লগ করা সম্ভব হয় না। এরপরে রাত তখন বাজে 11:30, রাস্তা পুরো ফাঁকা, আমরা কোনো গাড়ি ঘোড়া পাইনি। একটা সিএনজি দাবড়ায় ধরে আমি আর যে আপু আমরা সবাই মিলে উঠে 3 জনের জায়গায় 5 জন বসে আসার মতো। আর রাস্তাঘাট পুরো ফাঁকা। ব্রহ্মপুত্রের ওই কর্নারটা যদি আপনাদের দেখাতে পারতাম যখন আমরা কাশ্মীর থেকে ফিরতেছি। যাই হোক, আমরা খুব দৌড়াই বন্দরে এসে তাড়াতাড়ি আমরা মানে বন্দরে যাওয়ার জন্য সাবদির এই পাশে এসে আমরা নৌকা ধরলাম খুব দ্রুত। নৌকার ভিতর আমরা সবাই মিলে বসেছিলাম, আমি আরজে আপু আর আরজে আপুর সাথে একটা ভাইয়া ছিল। আর এই যে আমরা যাচ্ছি, চারপাশ দেখলে বোঝা যাচ্ছে ঠিক কতটা অন্ধ। এর নাম ছেলে মানুষ, এতেও ভয় ডর নাই। চাচা, রাত কয়টা পর্যন্ত এরকম নৌকা থাকে? সারা রাত? হ্যাঁ, আর যে পুরো ঢাকায় ফিরতে হবে, আমাকেও ঢাকায় ফিরতে হবে, মানে আমাদেরও। আর রাত বেজে গেছে 12টা। আমরা ভাবছিলাম আমরা গাড়ি ঘোড়া পেয়ে যাব হয়তো বন্দরের পাশে পৌঁছালে, কিন্তু এরপর আমাদের সাথে যেটা ঘটছে মানে সেটা আসলেই মানে বিপজ্জনক বলা যেতে পারে। নারায়ণগঞ্জ শহরে রাতের বেলা আপনি বিনা গাড়ি ঘোড়া খুঁজে পেয়ে পাগলের মতো ছুটতেছেন, এর থেকে মানে মারাত্মক পর্যায়ে হতেই পারে না। দাদাকে যেহেতু আমরা রেখে আসছি, দাদাকে যদি নিয়ে আসতে পারতাম তাহলে দাদা ঠিকই কোনো না কোনো একটা ব্যবস্থা করতো, কিন্তু আমরা দাদাকে রেখেই চলে আসছি। দাদাও আমাদের দ্রুত তাড়াই দিচ্ছে যে দ্রুত বাসায় ফেরো। নৌকা পার হয়ে প্রথম ছুট দিলাম স্টেশনের দিকে, জানি যে শেষ ট্রেন চলে গেছে, তবুও যদি আন্তনগরের কোনো ট্রেন পাওয়া যায় এজন্য। এরপর চাষারায় 7 মোচড় দিয়ে প্রায় ছিনতাইকারীর হাত থেকে বেঁচে একটা ফাঁকা গাড়িতে আমরা কিভাবে উঠছি তা শুধু আমরা 3 জন ছাড়া আর উপরে আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ পাক ছিল সাথে, তাই সুস্থভাবে বেঁচে যাত্রাবাড়ি পকেট পর্যন্ত পৌঁছে সেখান থেকে আরও 2.5 কিলো হেঁটে তারপর ভিতর থেকে রিক্সা নিয়ে মানিকনগরের রোড। তখন বাজে রাত 1টা। আর চারপাশ দেখলে বুঝতেছেন অলরেডি ঢাকা শহর ডুবে গেছে মানে ঘুমের মগ্নতায়। নারায়ণগঞ্জের মতো এরিয়ায় এত রাতে বেড়ানোটাও ঠিক না, যেটা আমাদের জন্য ভুল হয়েছে। আর থাকলেও দাদার সাথে থাকা উচিত ছিল, যে লোকাল। তারপরেও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদার জন্য দোয়া করবেন। আল্লাহ।